অনেকেই গড়রাজি ছিলেন দোকান খুলতে, গাড়ি চালাতে, কিন্তু পরবর্তী সময়ে সেখানে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দোকানপাট কিছু খুলেছে, অফিসের দরজা খুলেছে বা কিছু গাড়ি রাস্তায় চলেছে। কিন্তু আপনারা যদি এই আগরতলা শহরের প্রধান যে মোটর স্ট্যান্ড, নাগেরজোড়া মোটর স্ট্যান্ড, দক্ষিণের পুরো লাইনটা এখান থেকে নিয়ন্ত্রিত হয়, দক্ষিণ গোমতী জেলা, সিপাহীজলা জেলা। নাগেরজোড়া বাস স্ট্যান্ডে গেলেই এখন যে কেউ গেলেই দেখতে পাবেন যে নাগেরজোলায় সার সার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বাস থেকে আরম্ভ করে ছোট সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো রকম নাগেরজোলা শুনশান, এই সময় ভিড় থাকে নাগেরজোলা স্ট্যান্ডে, অফিস আওয়ারে। আমরা দেখলাম যে শুনশান নাগেরজোলা স্ট্যান্ড। হ্যাঁ, জোর জবরদস্তি করে কিছু কিছু বাসকে আগরতলা থেকে সাবরুম বা এরকম লং ডিস্টেন্সের যে রোডগুলো আছে চালানো হয়েছিল, তাতে কোনোটাতে 5 জন যাত্রী, কোনোটাতে 7 জন যাত্রী হচ্ছে অবস্থা। তাহলে মোদ্দা কথা হচ্ছে, সামগ্রিকভাবে এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, কেন্দ্রের জনবিরোধী যে নীতি সরকারের, মোদী সরকারের, এবং আমাদের রাজ্যে ত্রিপুরায় এখানকার সরকার জনবিরোধী যে সিদ্ধান্তগুলো একের পর এক নিচ্ছে, তার প্রতিবাদ এই ধর্মঘটের মধ্য দিয়ে জানিয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে অর্থনৈতিক সেক্টরগুলো আছে, ব্যাংকিং সেক্টর, বলা যায় প্রায় পুরোপুরি এই ব্যাংকিং সেক্টর এই ধর্মঘটের পক্ষে তারা সামিল হয়েছে। আমাদের এখানে বিএসএনএল, এলআইসি, এই সমস্ত সেক্টর যেগুলো আছে, তারাও এই ধর্মঘটে দারুণভাবে সাড়া দিয়েছেন। যেখানে যেখানে বাধ্য করা হয়েছে জোর জবরদস্তি করে কাউকে কাজে অংশগ্রহণ করাতে, সেখানেও তারা নৈতিকভাবে এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আবেদন জানাবো, আজকে যেভাবে এই ধর্মঘটকে সফল করতে সারা রাজ্যের মানুষ এগিয়ে এসেছে, আগামীকালও এই ধর্মঘটকে সফল করতে যাতে সবাই এগিয়ে আসেন, তাতে সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে, এই রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা ত্রিপুরা রাজ্যে এই সচেতন জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা, আমাদের অভিনন্দন জানাচ্ছি। স্বাধীন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন সমূহ গত নভেম্বর মাসে যন্তর মন্তরে সংসদ ভবনের সামনে দেশব্যাপী কনভেনশনের মধ্য দিয়ে আমাদের দেশের কাজের জন্যে, মানুষের রুজি রোজগার বাড়াবার জন্যে, দেশের সম্পদ বিক্রি না করার জন্যে, আমাদের দেশকে সুরক্ষা করার প্রশ্নে 12টি দাবিকে চিহ্নিত করে সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছিলেন। এই ধর্মঘটের আজ প্রথম দিন, 28শে মার্চ। এই প্রথম দিনে সারা দেশব্যাপী ধর্মঘটে দারুণ সাড়া পরিলক্ষিত হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করেছি এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা মানুষের কাছে এই আবেদন জানিয়েছিলাম যে এই ধর্মঘটের দাবিকে আপনার দাবি বলে আপনারা অনুভব করার চেষ্টা করুন। আমাদের এই ডাকে সাড়া দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণ তারা এই দাবিগুলো তাদের নিজেদের দাবি, এটা উপলব্ধির মধ্যে এসেছে বলেই আজকে রাজ্যের সর্বত্র ধর্মঘটের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। গ্রাম ত্রিপুরার সমস্ত বাজার হাট বন্ধ, পাহাড় এলাকায় সমস্ত বাজার হাটগুলো বন্ধ, শহরগুলোতেও আমরা লক্ষ্য করেছি অফিস কাছারি থেকে আরম্ভ করে বাজার হাট সমস্ত কিছুই বন্ধ। কিছু কিছু জায়গায়, আগরতলায় সকালের পর জোর জবরদস্তি করে, তারা কিন্তু গত কয়েকদিন ধরেই জবরদস্তি করছিল, কিন্তু জবরদস্তি করা সত্ত্বেও মানুষ বন্ধ রেখেছিলেন দোকানপাট। প্রতিটি বাজারে গিয়ে, প্রতিটি দোকানে গিয়ে এই কথা বলা হয়েছিল যে যদি বাজারের দোকান না খোলা হয়, বিভিন্ন এলাকার দোকান না খোলা হয়, তাহলে পর তারা আর কোনোদিন দোকান খুলতে পারবেন না। বিভিন্ন রাস্তায় যে সমস্ত অটো এবং অন্যান্য যানবাহনগুলো চলাচল করে, তাদেরকে বলা হয়েছিল আজকে যদি তারা গাড়ি না চালায় তাহলে পর আর কোনোদিন তারা গাড়ি। কর্পোরেট বান্ধব দেশ বিরোধী একটা ধ্বংসাত্মক নীতি নিয়ে এই সরকার কাজ করছে, দিল্লি এবং রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো। দেশবাসীর জীবন জীবিকা বিপন্ন,
ভেঙে পড়েছে অর্থনীতি এবং দেশের অর্থনীতি এবং ধ্বংসের মুখে। সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারী শক্তি এবং দেশীয় এবং বিদেশি কর্পোরেট পুঁজি এবং দেশীয় পুঁজির স্বার্থবাহী বিজেপি নেতৃত্বাধীনের একটা জোট তৈরি হয়েছে। এই যে জোট, ত্রিমুখী জোট, এই যে জোট, এই জোটই এখন দেশের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, দেশের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। এটার বিরুদ্ধেই এই ধর্মঘট, যে এইভাবে আর চলতে দেওয়া যায় না, এটা একটা বিহিত দরকার। দেশবাসী আজকে এটা প্রতিবাদ বা জেহাদ, দেশবাসী সেখানে সাড়া দিয়ে এটার বিরুদ্ধে ঘোষণা করেছে এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গেও এই শক্তিটা আপোষ করেছে। স্বৈরাচারী শক্তি, সাম্প্রদায়িক শক্তি এবং বিভিন্ন কর্পোরেট সেক্টরে একটা আতাত গড়ে উঠেছে এবং এই শক্তি চাইছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিটাকে দুর্বল করার জন্য। এবং গোটা দেশে যারা দেশকে ভালোবাসেন, যাদের দেশপ্রেম আছে, দেশাত্মবোধ আছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করে, তারা আজকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হয়েছে। আপনারা জানেন দেশে খাদ্য সূচকের অবস্থা ভয়ঙ্কর জায়গা দেখেছে এবং 160টা দেশ নিয়ে এটা কোথায় নিয়ে গেছে, ওটা ক্ষুধার সূচকে ভয়ঙ্কর জায়গাতে এখন ভারতবর্ষ। এমনকি পার্শ্ববর্তী যে রাজ্য দেশগুলো, আমাদের প্রতিবেশী যে দেশগুলো, তাদের চেয়েও আমরা পিছিয়ে আছি। দেশের সম্পদ মারাত্মকভাবে বিক্রি করছেন। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, 2004 থেকে 2014, এটা হলো ইউপিএ গভর্নমেন্ট 1, ইউপিএ গভর্নমেন্ট 2, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার। একটা প্রথম সরকারটার মধ্যে বামপন্থীদের সমর্থন ছিল, বামপন্থীরা প্রচণ্ড চাপ দিয়েছিলেন দেশের সম্পদ বিক্রি করা যাবে না। তারপরে ইউপিএ গভর্নমেন্ট, তারা দ্বিতীয় ইউপিএ গভর্নমেন্ট সহ প্রথম দ্বিতীয় ইউপিএ গভর্নমেন্ট ধরলে মাত্র 8,000 কোটি টাকার সম্পদ বিক্রি করেছে দেশে, 8,000 কোটি টাকা। আর এই 7 বৎসরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পর, গত 7 বৎসরে বিজেপি গভর্নমেন্ট এ পর্যন্ত বিক্রি করেছে 5,30,554 কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়েছে। এই সম্পদ তো বিজেপি দলের সম্পদ না, দেশবাসী সম্পদ, দেশবাসীর রক্ত ঘামে গড়ে ওঠা এই সম্পদ। এবং এই সম্পদ বিক্রি করে দেশটাকে ভিখারিতে পরিণত করছেন এবং একটা বেকারের দেশে পরিণত করেছেন। কর্মসংস্থানের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। এরা বলার চেষ্টা করছে যে কর্মনাশা বন্ধ, কেউ কেউ বিজেপি নেতারা বলার চেষ্টা করছে কর্মনাশা দেশ তো তারা তৈরি করেছে। বছরের পর বছর যারা কাজ করতেন তারা কাজ হারিয়েছে। কোভিডের সময় তো প্রায় 12 কোটি লোক কাজ হারিয়েছে। তো কর্মনাশা দেশ কে তৈরি করলো? বিজেপি নেতৃত্বাধীন সরকার কর্মনাশা দেশ তৈরি করলো। সেই কর্মনাশা যে দেশটা তৈরি করেছেন ভারতবর্ষকে, বাজারগুলো অচল হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নেই, রোজগার না থাকলে ক্রয় ক্ষমতা থাকবে না, বাজারগুলো অচল হয়েছে, তার প্রভাব পড়েছে শিল্প এবং কলকারখানাতে। এবং এই যে পরিস্থিতিটা তৈরি করেছেন, এটা তো বিজেপি সেই দায়িত্বটা অস্বীকার করতে হবে। সেই দলই আবার বলছে এই যে একদিনের ধর্মঘট বা 2 দিনের ধর্মঘট হলে এটা নাকি কর্মনাশা হয়ে যায়। এতই যদি হিসাব বুঝেন তাহলে দেশের সম্পদগুলো বিক্রি করছেন কেন? এতই যদি হিসাব বুঝেন তাহলে দেশের মানুষকে ভিখারিতে পরিণত করছেন কেন? দেশের মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছেন কেন? এবং এটার বিরুদ্ধে কি আপনি দেশটাকে ভিখারিতে পরিণত করবেন বিজেপি নেতৃত্বাধীন সরকার, আর দেশের মানুষ প্রতিবাদ করলে সেটা হয়ে যাবে কর্মনাশা। আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্য, এখানে বিজেপি কোথাও এই জন্য অসুবিধা তৈরি করার চেষ্টা করেছে এবং এটার বিরুদ্ধেই আমরা আজকে ঢালাও হারের ঠিকাদারি, আউটসোর্সিং, চুক্তিবদ্ধ প্রথা এগুলো চলছে। কি তাদের ভবিষ্যৎ? এমনকি ভবিষ্যনীতির যে টাকা জমা ছিল, বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন, ইএসআই টাকা 50 থেকে 60,000 কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। কার টাকা? এটা শ্রমজীবীদের টাকা। এই টাকা নিয়ে অন্য খাতে খরচ করার কথা ভাবছেন, তাদের বাজেটে ঘাটতি পূরণ করার কথা ভাবছেন। এবং শুধু তা না, আনক্লেইমড মানি পেনশনের একটা, আমাদের যারা আনঅর্গানাইজ সেক্টরে যারা শ্রমজীবী, তারা কিন্তু অধিকাংশ সেখানে মালিকরা তাদের থেকে যে অংশটা কেটে নেয় এবং তারা পরবর্তী সময় অনেকে ক্লেম করে না, জানে না তার নামে কত টাকা কেটে নিয়েছেন, হিসাবটা দেয় না মালিকরা। এই ধরনের আনক্লেম মানি, মানে যেটা অ্যাকচুয়ালি দাবিদার নেই, শ্রমিকরা দাবি করতে পারছেন না, তারা জানেন না বলে মালিকরা সেখানে হিসাব দেননি, স্টেটমেন্টে কপি সাবমিট করেনি, এরকম টাকা আছে প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা। এই টাকাটাও এখন সরিয়ে নিয়ে এই শুনছি আনঅর্গানাইজ সেক্টরে নাকি কিছু পেনশন বাড়াবেন, এখান থেকে সরিয়ে নিয়ে তাদের টাকা দিয়ে এই টাকা নিয়ে কি পেনশন বাড়াবেন, এরকম একটা চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার করছেন।
আইন তৈরি করছেন, এই আনক্লেম মানিটা সরিয়ে নেওয়ার জন্য সেখানে আইন তৈরি করছেন। এই যদি অবস্থা হয় তাহলে শ্রমজীবীদের টাকাগুলো নিয়ে আগে তো শেয়ার মার্কেটে ঢেলে দিয়েছেন পেনশনের টাকা ইত্যাদি, এখন আবার এগুলো শ্রমজীবীদের বাকি টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এইটা প্রতিবাদী আজকে দেশে এই ধর্মঘট। আমরা বলেছি দেশের সংবিধানকে অচল করে দিচ্ছেন এবং আইনি বিভাগকে অচল করে দিচ্ছেন, সিবিআই ইডিকে যথেচ্ছভাবে ব্যবহার করছেন, সাংবিধানিক কাঠামোকে দুর্বল করছেন। একটা দোকানকে পাশের দোকানে বলছে কেন খোলা হয়নি, আজকে তো অন্তত খুলতে হতো, আজকে খুলতে কালকে বন্ধ রাখতো, আজকে তার দোকান কিন্তু আমরা বন্ধ করে দেবো, খুলতে দেবো না। এবং অটো খালি অটো যাচ্ছে, অটোরা বলছে আমাদের কালকে রাত্রেও বাড়িতে গিয়ে বলছে তোমার পারমিট বাতিল করা হবে। সিটি সেন্টার এখানে তো কয়েকদিন নাগাদ প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে, তোমার তো তালা দিয়ে দেবে, খুলতে হবে। তেমনি বটতলে বাজার আমি সেখানেও দেখি, সেখানে বলছে আমাদেরকে গিয়ে বাড়ি বাড়ি পর্যন্ত গিয়ে এলাকাতে তাকে যেমন বলা হয়েছে যে খুলতে হবে, নতুবা আমরা ইয়ে করবো। আর বাস তো আপনার দেখবেন বটতলাতে খালি বাস দাঁড়িয়েছিল, আমি 2 ঘন্টা আগে দেখেছি সেখানে একই অবস্থা, বাস দাঁড়িয়েছে, কোনো প্যাসেঞ্জার নেই। একটা বাসের মধ্যে একজন মহিলা বসে আছেন, বা ড্রাইভার বলছে আমি একজন নিয়ে কী করে করবো। এই যে অবস্থাটা, এবং তারা বিভিন্ন যে দোকানগুলো এখনো বন্ধ আছে সেগুলোকে আবার চাপ দিচ্ছে খোলার জন্য।